নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভ্রমণ সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমাদের ট্রেন হাওড়া থেকে বিকেল 5টা 45 মিনিটে চম্বল এক্সপ্রেস 12175 সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনে করেই আজ যাত্রা করব গোয়ালিয়রের উদ্দেশ্যে। সঠিক সময়ে আমরা পরবর্তী স্টেশন বর্ধমানে এসে পৌঁছালাম। বর্ধমানের পর দুর্গাপুর পৌঁছালাম। এখানে 2 মিনিট থেমে আবার এগিয়ে চলল। রানীগঞ্জে একটু দাঁড়িয়ে পড়েছে, সিগন্যাল না পেয়ে আবার এগিয়ে চললাম। আমরা আসানসোলে সঠিক সময়ে পৌঁছালাম। আসানসোলের পর পরবর্তী স্টপেজ হল ঝাড়খণ্ডের ধানবাদ। ধানবাদ পৌঁছালাম রাত 10টায়। ধানবাদেও কিছু যাত্রী ট্রেনে উঠল। এরপর আমরা ডিনার করে শুয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল যখন আমরা উত্তরপ্রদেশ রাজ্যে ঢুকে পড়েছি। ব্রাশ করতে করতে আমাদের ট্রেন প্রয়াগরাজ জংশন স্টেশন ছেড়ে এগিয়ে চলল। এখানে রেল লাইন ভাগ হয়ে যায়। আমরা এগিয়ে চললাম গোয়ালিয়রের উদ্দেশ্যে। চারপাশে সবুজ হয়ে আছে চাষের জমিগুলি। আমরা এবার গঙ্গার দোয়াব অববাহিকা থেকে মধ্য ভারতের মালভূমি অঞ্চলের দিকে এগিয়ে চলেছি, যার ফলে গাছপালার চরিত্রও পাল্টে যাচ্ছে। এবার আমরা মাঝিয়ারি স্টেশন ফেলে এগিয়ে চলেছি। এখানে স্টেশনগুলিতে তেমন মানুষজন দেখা যায় না। আসলে এই সব স্টেশনে ট্রেনও খুব বেশি দাঁড়ায় না। হাওড়া থেকে গোয়ালিয়র যাওয়ার একটি উল্লেখযোগ্য ট্রেন হল এই চম্বল এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমেই আমরা ডাইরেক্ট হাওড়া থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র খুব সহজেই পৌঁছে যেতে পারি। এবারে আমরা ডাঙ্গাউড়া স্টেশন দিয়ে এগিয়ে চললাম। এই স্টেশনেও মানুষজন তেমন দেখতে পেলাম না। আমাদের ট্রেনটি LHB কোচের ছিল, কিন্তু একটু পুরনো। প্রচুর রকমের খাবার উঠছে ট্রেনে। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার ছিল না। এই ট্রেনের স্লিপার ভাড়া হলো 595 টাকা, আর 3AC হল 1560 টাকা এবং 2ACর ভাড়া 2225 টাকা। এবার আমরা পরবর্তী স্টেশন মানিকপুরে ঢুকতে শুরু করলাম। এখানে সময় হচ্ছে সকাল 9টা 40 মিনিট। আমরা ঢুকছি 9টা 41 মিনিটে। এখানে 5 মিনিট থেমে আবার ট্রেন এগিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্যে। চারপাশে সব সবুজ ঘেরা জমি,
এখানে ট্রেন বেশ ভালো গতিতেই এগিয়ে চলেছে। পুরো ভারতবর্ষ জুড়েই এখন রেলওয়ের কাজকর্ম চলছে জোর কদমে। ট্রেন দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। ক্ষেত রয়েছে চাষের জন্য, চাষাবাদ মোটামুটি ভালোই হয়। এবারে আমরা চিত্রকূট ধামকারি স্টেশনে এসে পৌঁছালাম। এখন মোটামুটি সব স্টেশনই ভালো হয়ে গেছে। এখানে ট্রেন 2 মিনিট থামবে। কিছু মানুষজন স্টেশনে রয়েছে। হল্ট করে আবার ট্রেন ছুটে চলল দুর্দান্ত গতিতে। এখন প্রকৃতি আরো সুন্দর। দূরে সবুজ ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। মাটির রঙও এখানে লাল হয়ে গেছে। ভূপ্রকৃতি এখন অনেকটা পাল্টে গেছে। এখানে বেশ সুন্দর প্রকৃতি। এখানে ল্যান্ডস্কেপ খুবই সুন্দর। এখানে চাষাবাদ হয়তো খুব ভালো হয় না, কিন্তু বেশ স্বাস্থ্যকর জায়গা এগুলো। সামনে সবুজ বেশ উঁচু পাহাড়। এবারে আমরা একটা নদী পার হলাম। কিছু জল রয়েছে। এবারে মাটি পুরোই লাল। কিছু গাছও রয়েছে। অনেকক্ষণ পর একটা এক্সপ্রেস ট্রেন আমাদের পাশ দিয়ে উল্টো দিকে ছুটে চলেছে। এবারে বেশ কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি চারপাশে। বেশ ভালো জনবসতি রয়েছে এখানে বোঝা যাচ্ছে। এবারে ট্রেন একটু আস্তে আস্তে চলতে লাগলো। এবারে চারপাশ আরো অনেক সবুজ। সামনে ব্রিজ দেখতে পাচ্ছি। সামনে বড় নদী পার হতে হবে আমাদের। বলতে বলতে আমরা নদী পেরোতে লাগলাম।
মনে হচ্ছে নদীর জল পাথর কেটে এগিয়ে যাচ্ছে। মধ্য ভারতে এরকম নদী দেখতে পাওয়া যায়। এরকম নদীবক্ষ আমরা আগে কেউ দেখিনি। নদীর মাঝে বেশ ভালোই জল রয়েছে। নদীর চারপাশে ক্যানিয়নের মতো। আমাদের যাত্রাপথে এরকম নদী প্রথম দেখলাম। নদী পেরিয়ে ট্রেন এসে দাঁড়ালো। পাশে বিশেষ ট্রেন দেখতে পেলাম কাজ করছে। এই অঞ্চলে অনেক মালগাড়ি চলে। আবার ট্রেন চলতে শুরু করলো। আবার ভূপ্রকৃতি বদলে গেল। এবার পাথরের টিলা দেখতে পাচ্ছি। আসলে এখানে ভূমি খুব ভঙ্গুর। এবারে আমরা মহোবা স্টেশনে এসে দাঁড়ালাম। ট্রেন হল্ট করে আবার ছেড়ে দিল। বেশ ভালোই যাত্রী দেখলাম এই স্টেশনে। ট্রেন আবার গতি বাড়িয়ে দিল। চারপাশে বেশ ভালোই গাছপালা রয়েছে। এখানকার প্রকৃতি অনেকটা রাজস্থানের মতো। আসলে আমরা রাজস্থানের উপকণ্ঠেই যাচ্ছি। এখানে বৃষ্টিপাতও কমই হয়। চাষবাস খুব কমই হয় এখানে। এবার আমরা কুলপাহাড় স্টেশনে এসে থামলাম। স্টেশনেও লোকজন বেশ কমই দেখলাম। ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে। আবার ট্রেন চলতে শুরু করে দিল। দূরে বেশ সুন্দর একটা পাথরের স্ট্রাকচার দেখতে পেলাম। আসলে কোনো পাহাড় ক্ষয়ে ক্ষয়ে এরকম আকার ধারণ করেছে, যেন লম্বা লম্বা পাথর দাঁড়িয়ে আছে মাটিতে। দূরে ছোট ছোট পাহাড়ও টিলা দেখা যাচ্ছে। এবার আমরা হরপালপুর স্টেশনে এসে দাঁড়ালাম। বেশ বড় স্টেশন এটি। বেশ ভালোই রেলযাত্রী দেখলাম এখানে। হল্ট করে আবার ছেড়ে দিল ট্রেন।
চারপাশে বেশ কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, আর পেছনে ক্ষয়ীভূত পাহাড়। সেখানে আবার মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। ট্রেন বেশ ভালো গতিতেই ছুটে চলেছে। এখানে আবার চাষ জমি দেখতে পাচ্ছি। আসলে এই পাহাড়গুলি সুউচ্চই ছিল, কিন্তু এখন ক্ষয়ে গেছে প্রকৃতির প্রভাবে। গোয়ালিয়র একটি ঐতিহাসিক শহর। হাওড়া থেকে চম্বল এক্সপ্রেসে গোয়ালিয়র পৌঁছতে 23 ঘন্টা 20 মিনিট সময় লাগে। আবার একটা নদী পেরোলাম আমরা। বাম দিকে সব গোল ভরা পাহাড় দেখতে পাচ্ছি। গোয়ালিয়র একটি ঐতিহাসিক শহর। প্রাচীনকাল থেকেই এর গুরুত্ব ছিল, আর রাজনৈতিকভাবেও এর গুরুত্ব অপরিসীম। অনেক রাজা এখানে রাজত্ব করেছে। ট্রেন এবার এসে পৌঁছালো মৌরানীপুর স্টেশনে। এখানেও 2 মিনিট হল্ট ছিল। ট্রেন এবার দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। আকাশও খুব পরিষ্কার। এখনো ঠান্ডা পড়েনি, আর গরমও তেমন নেই। ট্রেন এবার দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। আকাশও খুব পরিষ্কার। এখনো ঠান্ডা পড়েনি, আর গরমও তেমন নেই। চারিদিকে সব। এবার আমরা একটা স্টেশন পার করলাম। নতুন করে স্টেশনটি তৈরি করা হচ্ছে। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা দুর্দান্ত গতিতে। চারপাশে সব নির্মীয়মান রেল স্টেশন ও দূরে সুউচ্চ টিলা পাহাড়। এবারে আমরা আরও একটি স্টেশনে হল্ট করে আবার এগিয়ে চললাম। সিপাহী বিদ্রোহের সময়ও গোয়ালিয়রে বিশেষ গুরুত্ব ছিল। এর কাছাকাছি ওরছা ও ঝাঁসি অবস্থিত। এবার আমরা আরও একটি স্টেশনে হল্ট করে আবার এগিয়ে চললাম। এবারে আমরা একটা বড় নদী পার করছি। নদীটি জলে পরিপূর্ণ ছিল। অনেকগুলি ব্রিজ রয়েছে দেখলাম। এটি একটি গুরুত্বপূর্ণ নদী বুঝতে পারলাম। বেশ দীর্ঘ নদী ব্রিজ এটি। এরপর আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি। এখানে পৌঁছাবার কথা দুপুর 3:25 মিনিটে। মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা এগুলি। এটি বেতয়া নদী ছিল। দেখতে দেখতে আমরা ওরছা স্টেশনও পেরিয়ে গেলাম। ওরছাতেও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়েছে। পরবর্তীকালে এখানে আসার ইচ্ছা আছে। এবার আমরা বিখ্যাত স্টেশন বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসির কাছাকাছি এসে পৌঁছালাম।
এটি একটি উল্লেখযোগ্য স্টেশন। স্টেশনটি বেশ বড়। এখানে অনেক ট্রেনের স্টপেজ আছে। আমাদের ট্রেন এখানে 10 মিনিট দাঁড়াবে। এখান থেকে আরও অনেক জায়গা ওয়েল কানেক্টিং আছে। আমাদের লাঞ্চ ঠিক মতো হয়নি। এখান থেকে কিছু নিয়ে নেব। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এটি। আবার সময় মতো ট্রেন ছেড়ে দিল ঝাঁসি থেকে। এরপর আমরা দতিয়া স্টেশনে এসে পৌঁছালাম। এই স্টেশনটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ছেড়ে দিল। ট্রেন ভালো গতিতেই ছুটে চলেছে গোয়ালিয়রের উদ্দেশ্যে। বাম দিকে সূর্য আস্তে আস্তে পাহাড়ের পেছনে চলে যাচ্ছে। বেশ মনোরম আবহাওয়া। এখন আর গরম নেই তেমন। এবার আমরা একটি রেল ব্রিজ পার হলাম। নদীতে জল ছিল। বাম দিকে সূর্য অস্ত যাচ্ছে। বেশ সুন্দর লাগছে চারপাশ। গোয়ালিয়রের আগে শেষ স্টপেজ দেবরাতে এসে পৌঁছালাম আমরা। এখানেও কিছু যাত্রী ছিল। বাম দিকে সূর্য অস্ত যাচ্ছে। শীতকালে এখানে আবহাওয়া মনোরম থাকে, কিন্তু গরমে খুব কষ্ট হয়। এবার আমরা এন্ট্রি স্টেশন ফেলে এগিয়ে চললাম। ট্রেন বেশ গতিতে ছুটে চলেছে। বাম দিকে সূর্য অনেকটা দূরে চলে গেছে। অস্ত যেতে বেশি সময় নেই আর। দূরে পাহাড় দেখতে পাচ্ছি। বেশ রুক্ষ প্রকৃতি এখানে। এখানে চাষের ধরনও আলাদা। বাম দিকে আমাদের একটা ছোট্ট টিলা পাহাড়। এখন সব কিছু ফেলে আমরা দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছি। আমরাও সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর বেশিক্ষণ নেই গোয়ালিয়র পৌঁছতে। আমাদের এই ট্রেন জার্নি বেশ ভালোই লাগলো।
একসময় এই চম্বল এলাকা দস্যুদের জন্য বিখ্যাত ছিল। এবার ট্রেন লাইনের বাম দিকে রাস্তা দেখতে পাচ্ছি। আমরা চলেই এসেছি গোয়ালিয়রে। আমাদের মাথার ওপর দিয়ে সব ফ্লাইওভার চলে যাচ্ছে। আমরাও প্ল্যাটফর্মে ঢুকতে লাগলাম। ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম। এবার আমাদের নামতে হবে। বেশ এক্সাইটেড আমরা গোয়ালিয়র ঘুরবো বলে। এখন বিকেল 5:53 বাজে। বেশ ভালোই লাগলো আমাদের এই ট্রেন জার্নি। আমাদের ট্রেনও বেশ ভালোই এসেছে। এখানেও দেখছি স্টেশনে সব রিনোভেশনের কাজ চলছে। সামনের পর্বগুলোতে তোমাদের গোয়ালিয়র ঘোরবার অভিজ্ঞতা শেয়ার করব। এই ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।